নমস্কার, আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আজ একটা বিশেষ অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের সঙ্গে অধ্যাপক প্রদীপ্ত রায়কে। তার সম্পর্কে একটু ছোট্ট পরিচয় আমি দেবো না প্রদীপ্ত তুমি দেবে? তুমি দিয়ে দাও। আমি দিয়ে দেবো? আচ্ছা, তাহলে আমি জানাই যে প্রদীপ্ত অত্যন্ত মেধাবী একটি ছেলে, না হলে অধ্যাপক হতে পারতো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার চর্চার বিষয়টা হচ্ছে শুধু আমাদের যে ইতিহাস বা সংস্কৃতি তাই নয়, তার যেহেতু নিজের বিষয়টাই রাজনীতি, পলিটিক্যাল সায়েন্স, অথবা ন্যাচারালি তার মধ্যে এই দিকটা একটা বিশেষ দিক দখল করে রয়েছে। পাশাপাশি প্রদীপ্ত বেশ কিছু সমাজ কল্যাণমূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত, মেধাভিত্তিক যে সমস্ত কাজকর্ম সেগুলোর সঙ্গে যুক্ত। আমি ওর প্রতি আকৃষ্ট হয়ে একটা বক্তৃতা শুনে, তাই তো প্রদীপ্ত? এবং তারপরে পরিচয় হয় এবং আমার খুব ভালো লাগে এবং বলি যে তুমি একদিন এসো। তো আজকে যখন প্রদীপ্ত এসেছে তখন আমরা কথা বলার বিষয়, এত বিষয় চারপাশে ঘুরে বেড়াচ্ছে যে ইয়ত্তা নেই যে কোথায় গিয়ে থামবো। কিন্তু একটা বিষয় আমার মাথায় সাংঘাতিকভাবে, যাকে বলে যে হাতুড়ির বাড়ির মতো মেরেছে। সংসদে কংগ্রেসের এলওপি, লিডার অফ অপোজিশন, রাহুল গান্ধীর আচরণ। প্রথমে দেখেছিলাম কিছু বিরোধী রাজনৈতিক নেতা যারা নির্বাচিত হয়ে গেছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক ধরনের অসভ্যতা দেখেছিলাম। তারপরে দেখলাম রাহুল গান্ধী সরাসরি একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করে তাদের সম্পর্কে কতগুলো অযাচিত মিথ্যা কথা বলে অদ্ভুত একটা কোলাহল সৃষ্টি করলো, যে কোলাহলটাকে ঠিক মেনে নেওয়া যায় না। তুমি কিভাবে দেখলে প্রদীপ্ত ব্যাপারটা? না, প্রথম এখানে যেটা খুব পজিটিভ রাহুল গান্ধীর ব্যাপারে, সেটা হচ্ছে যে রাহুল গান্ধীকে নিয়ে সিরিয়াসলি তোমার মতো কয়েকজন ভেবেছে। এটা একটা খুব পজিটিভ ব্যাপার। তিনি এখন বিরোধী দলনেতা, আমাদের স্বীকৃত বিরোধী দলনেতা, সবার, শুধু কংগ্রেসের নয়, পার্লামেন্টের বিরোধী দল, গোটা সংসদেরই, ভারতীয় সংসদের। তো এবং কাজেই তার বক্তব্যের কিছু গুরুত্ব আছে। জাস্ট তিনি কি বলছেন পাপ্পু ইত্যাদি বলে আর কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। না না, আমি তোমায় থামাবো। পাপ্পু ইত্যাদি বলে উড়িয়ে দেওয়া যাবে না, তাহলে তার পোস্টের জন্য, তার রাজনৈতিক মেরিটের জন্য মানলাম, আমি তার চেয়ারটা মানছি, কিন্তু তাহলে প্রধানমন্ত্রী কেন বালক বুদ্ধি শব্দটা ব্যবহার করলেন ভাই? সেটা হয়তো ব্যক্তি বা রাজনেতা রাহুল গান্ধী, তখনও কি তিনি ভাবেননি যে এলওপি সে, তার সম্পর্কে তিনি বলছেন? সেটা আমি আসছি, কেন এটা বলতে উনি বাধ্য শব্দটা বলেছেন তিনি, বালক বুদ্ধি কথাটা বলেছেন, বালক বুদ্ধি, এটা একদম মানে কোট আনকোট বলেছেন। হ্যাঁ, কারণ যে রাজনৈতিক ম্যাচুরিটি দেখানোর দরকার ছিল, দেখো যে সময়টা স্বীকৃত বিরোধী দল ছিল না কংগ্রেস, 2014 থেকে 24 পর্যন্ত দুটো পার্লামেন্ট, তখনও কিন্তু বিরোধী দল অনেক সময়, সে সোকল বিরোধী দল কংগ্রেস, তারা কিন্তু অনেক সময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেছে বহু ইস্যুতে সরকারের সাথে, মানে অধীর চৌধুরী বা মল্লিকার্জুন খাড়গে, এরা কিন্তু মানে ঠিক আছে একটা কোঅপারেটিভ রিলেশনে গেছে। এবার সমস্যা হচ্ছে ওই যে বিরোধী নেতার যে পদটা, সেটা একটু মানে খুব লাইটলি বললে অপয়া বলতে হয়, কারণ দেখো ওইটা পোস্টটায় যে গেছে সে হেরে গেছে। অধীর চৌধুরী বছর হেরে গেল, গত বছর মল্লিকার্জুন খাড়গে হেরে গেছিল। তো যাই হোক, এবার হয়তো রাহুল গান্ধী আর সেই পোস্টে নেই, তো অন্য কিছু একটা হবে। কিন্তু যেটা মোর ইন্টারেস্টিং এবং অন আ সিরিয়াস নোট, রাহুল গান্ধী যে রাজনীতিটা করছেন এই সংবিধান দেখিয়ে, এই দেখুন সংবিধান, উনি যদি একটু খুলে দেখতেন, আমি আসছি একটু, এবং বাকিরা যারা সংবিধান দেখাচ্ছে চারদিকে, এই দেখো প্রধানমন্ত্রীকেও দেখাচ্ছেন সংবিধান, তো ওনারা যদি একটু সংবিধানটা দেখেন তাহলে দেখবেন যে সংবিধান সংশোধন আর্টিকেল 368, এটা সংবিধান যবে থেকে এসছে, গণপরিষদে 1946 থেকে শুরু করে যারা 49 অবধি কাজ করেছিল, 50-তে আমাদের সংবিধান লাগু হয় 26শে জানুয়ারি, 49-এর 26শে সেপ্টেম্বর এটা অ্যাকসেপ্টেড হয়েছিল।
তো এই যে এত বছরের জার্নি, সংবিধান সংশোধন আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট সংবিধানের। তো আমি যুগের সাথে সাথে যখন পরিবর্তিত হব, তখন আমাকেও নিজেকে পরিবর্তন করতে হবে। ঠিক তাই, তাই না? 50 বছর আগের রাস্তাঘাট যা ছিল, সমাজ ব্যবস্থা যা ছিল, আজকে তো সেটা নেই। তো তুমি যদি সেইভাবেই এখন কথা বলো, সেই চিন্তা ভাবনাতেই চলো, তাহলে তো তুমি স্থবির হয়ে যাবে। ঠিক তাই। সংবিধান যারা মানে লিখেছিলেন, লাইটলি বলতে গেলে, তারা কিন্তু এটা জানতেন, তাদের যথেষ্ট বিচার এবং জানতেন বলেই সংশোধনের রাস্তাটাও তৈরি করে। এক্স্যাক্টলি তাই। তাই যদি হবে, তাহলে এবার একটা তথ্য দিয়ে দিই। তথ্যটা এরকম যে এখন তো রাহুল গান্ধী বা কংগ্রেস বা অন্য যে দলগুলো, মানে কতগুলো যেন দল, সব শুধু 27টা না 28টা না 29টা, যাই হোক, তো এই যে দলগুলো মিলে একটা যে পিন্ডি জোট বা ইন্ডি জোট যেটা তৈরি করেছে, সেই জোটের অন্যতম প্রধান দাবি ছিল এবারের ইলেকশনের আগে প্রচারে বলা হচ্ছিল যে আমরা সংবিধান সংশোধন আটকাবো। আমরা মোদি তৃতীয়বার যদি ক্ষমতায় চলে আসেন, তাহলে মোদি কী করবেন? প্রথমেই সংবিধান বদলে দেবেন, বদলে দিয়ে কিছু লোককে দেশ থেকে বের করে দেবেন, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত অপপ্রচারগুলো তারা চালিয়েছিল। আমি যে তথ্যটা দিতে চাইছি প্রদীপ্ত বা আপনাদের সকলের জন্য, সংবিধান সংশোধনটা প্রয়োজনীয় বলেই সংবিধান সংশোধনের মানে সমস্ত ব্যবস্থা করেই বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন বা সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল, ঠিক তো? তাহলে আসুন, যে রাহুল গান্ধী আজকে বা যে কংগ্রেস আজকে বা যে বিরোধীরা আজকে সংবিধান সংশোধন হয়ে যাবে, ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে বলে কথা বলছে, তারা কতবার করেছে এবং এই গত 10 বছরে কতবার করেছে তার পরিসংখ্যানটা একটু দিয়ে দিই। আমার কাছে এটা শতাব্দীর সেরা জোকস আর কি। এই জন্য 4 প্রজন্ম ধরে সংবিধান বদলের কাণ্ডারি কারা? প্রথম প্রধানমন্ত্রী বা চেয়ারে বসে পড়া প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তাঁর আমলে হয়েছে 16 বার। ইন্দিরা গান্ধীর সময় হয়েছে 31 বার। 11 বার হয়েছে রাজীব গান্ধীর সময়কালীন। 6 বার হয়েছে সোনিয়া গান্ধী। এই জন্য বলছি, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন না বটে, কিন্তু ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী তিনিই ছিলেন, এটা আমরা সবাই জানি। যে মনমোহন সিং যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন সোনিয়া গান্ধী তখন পেছন থেকে সমস্ত কিছু চালাতেন। এবারে আসি, নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 পর্যন্ত, ইলেকশনের আগে পর্যন্ত কবার সংবিধান সংশোধন করেছেন? 6 বার। তাহলে 10 বছরে 6 বার। তার আগে 16, 31, 11, 6, এই হচ্ছে ফিগার। এখন রাহুল গান্ধী সংবিধান হাতে নিয়ে দৌড়দৌড়ি করছেন, বলছেন যে সংবিধান নাকি বদলে দেওয়া হবে। যে ভোটের ফলাফল বেরোলো, তুমি দেখেছো কিনা জানি না, আমার তো মনে আছে যে তারা যখন প্রেস কনফারেন্স করলেন, হাতে একটা ছোট্ট সংবিধানের পকেট কপি নিয়ে রাহুল গান্ধী বলে, আমি সংবিধানকে বাঁচাতে এসেছি। রাহুল গান্ধীর এই সংবিধান দেখানোটা খানিকটা ভিপি সিং এর সেই নোটবুকের মতো হয়ে যাচ্ছে না, যেটা খানিকটা আবার কেজরিওয়ালও করে, এই নোটবুকে সব কিছু আছে। এই নোটবুকগুলো বোধহয় আমাদের রাজনীতিটাকে খুব ঘেঁটেছে। তবে যে পরিসংখ্যানটা তুমি দিলে, যে এই এতবার এরা সংবিধান সংশোধন করেছে, আমি বলবো যে দের ইজ নাথিং রং ইন ইট। এক্স্যাক্টলি। এবং যতবার প্রয়োজন করেছে, যতবার প্রয়োজন পড়েছে আবার হবে। শুধু ইন্দিরা গান্ধীর কয়েকটা সংবিধান সংশোধন, যেটা হয়েছিল ইমার্জেন্সির সময়, ডিউ প্রসেস অফ ল খানিকটা না মেনে, সেইগুলো ছাড়া বাকি সংবিধান সংশোধন যদি সংবিধানকে মেনে হয়, তাতে কোনো দোষ নেই। তুমি আমাকে একটা ভালো প্রসঙ্গ দিয়ে দিয়েছো প্রদীপ্ত। তুমি ইন্দিরা গান্ধীর সংবিধান সংশোধনের কথা বলেছো না, মানে যেটা হচ্ছে 42তম সংশোধন 75 সালে, যেখানে একটি শব্দ সংবিধানে ঢুকে পড়েছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব ইন্টারেস্টিং। আমরা আজকের দিনে যে কোনো ধরনের রাজনৈতিক যে কথাবার্তা, তাতে সবসময় বলি সেকুলার, ধর্মনিরপেক্ষ। এর না ইতিহাসটা একটু বোঝার দরকার আছে। আমি কি বলো এর ইতিহাসটা? না, ইতিহাসটা, শব্দটা কি বললে? সেকুলার। আমি শব্দটাকে একটু অন্যরকম ভাবে বলি। হ্যাঁ বলো। মানে রাগ করো না। না, একদম না। আমি বলি সেকুলাঙ্গার, মানে যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, আমি তাদের বলি কুলাঙ্গার শব্দটাকে আমি জুড়ে দিয়েছি এর সঙ্গে, কারণ সেকুলারের সঙ্গে এটা পেয়ে গেছি, সেকুলারের সঙ্গে। এবার বলো তোমার বক্তব্যটা, তারপরে আমি আসছি। যেটা যে স্পিরিটে তুমি এটাকে ডিসকার্ড করছো, আমি যদি মানে তার প্রেজেন্টেশনটাকে বাদ দিয়ে তার আমি জানতে চাইছি তোমার কাছে যে সেকুলার শব্দটার আসল অর্থ কি ধর্মনিরপেক্ষ? না, নয়, আমি আসছি সেটাতে। আবার বলছি, সেকুলার শব্দটার অর্থ কি ধর্মনিরপেক্ষ?
না, আমি আবারও বলছি নয়, আমি আসছি সেটাতে। একটু ইতিহাসটা জানা দরকার। প্রথম হচ্ছে যে গণপরিষদে যারা সংবিধান রচনা করেছিলেন, তার মধ্যে সচ্চিদানন্দ সিনহা থেকে শুরু করে বি.আর. আম্বেদকর, জওয়াহরলাল নেহরু প্রত্যেকে ছিলেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা ইলেক্টেড হয়ে এসেছিলেন এবং তারা কালেকটিভলি সেকুলার কথাটা, এমন নয় কিন্তু যে আলোচনা না করে জাস্ট ভুলে গেছিলেন অ্যাড করতে। তারা আলোচনা করে দেখেছিলেন যে ভারতবর্ষের মতো একটা দেশে সেকুলার প্র্যাকটিস সম্ভব নয়। আমি আবারও বলছি, ভারতবর্ষ তখন কনসিয়াসলি সেকুলার ছিল না। তাহলে কি দেশে মানুষ মানে মাইনরিটি মেজরিটি যেই হোক তার কোনো অসুবিধে হচ্ছিল? রায়ট হয়তো হয়েছিল অনেক, কিন্তু সেটা এই কারণে হয়নি। ব্যাপারটা ছিল তারা বলেছিলেন যে দেখো, সেকুলারিজমের 2-3 রকমের মানে আছে। ঠিক। তার প্রথম মানে হচ্ছে যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো যোগাযোগ থাকবে না, অসুবিধা নেই। দ্বিতীয় মানে হচ্ছে যে রাষ্ট্র ধর্মকে অ্যালাউ করবে না। ঠিক। আর একটা হচ্ছে যে এই রাষ্ট্র ধর্মের যে সংঘাত, তাতে সবসময় রাষ্ট্র ওপরে থাকবে। আচ্ছা, আমি একটু মার্জনা করো। খুব দরকারি দুটো দামি কথা বললো। রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, 1। 2, তুমি আরেকটা বাক্য বললে যে ধর্ম রাষ্ট্রের ওপরে উঠতে পারবে না। হ্যাঁ, তাই তো। আর একটা হচ্ছে যে কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না, রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। অর্থাৎ আমি যদি সত্যি মানে যাকে বলে সেকুলার শব্দটাকে ব্যাখ্যা করি, তাহলে এইটাই তো সেকুলারিজম নাকি? না, এটা সেকুলারিজম হতেই পারে, তাতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু এটা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল নয়। এটাই তাদের বক্তব্য ছিল, তাই তো। যে সেকুলারিজমের 2টো মডেল, একটা চাইনিজ মডেল যেখানে ধর্মকেই করা হবে না, আর ওয়েস্টার্ন ইউরোপ যেখানে ধর্ম আলাদা যাবে, রাষ্ট্র আলাদা যাবে। এইখানে একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, যেগুলো আমরা যাকে বলে হিন্দিতে বলে নজর আন্দাজ করা। আমি একটুখানি বলি সেই ব্যাপারটা। এই যে বললে যে ধর্ম আর রাষ্ট্র দুটো সম্পূর্ণ মানে পৃথক বিষয়, তাই তো। ধর্ম রাষ্ট্রের ওপরে উঠতে পারবে না, একদম। কতকটা তো তাই যদি হবে, তাহলে আমাকে একটু ব্যাখ্যা দিতে পারো ভাই। তুমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তুমি একটু ব্যাখ্যা দাও। মন্দিরের সম্পত্তির ওপরে সরকারের অধিকার থাকবে, মন্দিরের সম্পত্তির ওপরে কর দিতে হবে, অথচ কোনো বিশেষ সম্প্রদায়ের যে সমস্ত ধর্মস্থান, সেখানে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, তার কোনো রকম তারা যা ইচ্ছে তাই করতে পারবে সেই অর্থ দিয়ে। সব থেকে বড় কথা হচ্ছে সেই অর্থে রাষ্ট্রের কোনো অধিকারও থাকবে না। এটা ঠিক কী ধরনের সেকুলারিজম? এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম, যে সেকুলারিজমের যে মানেটা দাঁড় করানো হলো যে রাষ্ট্র সবার থেকে সমদূরত্ব মেনটেন করবে যে কোনো ধর্মের থেকে, কিন্তু দেখা গেল যে রাষ্ট্র কিছু ধর্মের সাথে নৈকট্য অবলম্বন করছে, কারোর সাথে দূরত্ব অবলম্বন করছে। না সমদূরত্ব না সমনৈকট্য, কোনোটাই হচ্ছে না। কোনো একটা হলেও চলতো যে আমি সকলের সাথে নিকট, অথবা আমি সকলের থেকে দূরে। এই দুটোর মানে সেকুলারিজম হতে পারতো। কিন্তু ভারতবর্ষে ওনারা যেটা ভেবেছিলেন যে ভারতবর্ষ কোনো অর্থেই ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কারণ ধর্ম কথার অর্থ রিলিজিয়ান নয়, এবং নিরপেক্ষতা মানে হচ্ছে আমি সেখান থেকে উইথড্র করে নিচ্ছি, নিজেকে সরিয়ে নিচ্ছি বা সেটাকে উপেক্ষা করছি। ভারতবর্ষ, আমি ক্যাটেগরিক্যালি বলছি, ভারতবর্ষ একটা ধর্ম সাপেক্ষ দেশ, সেটা কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ভারতবর্ষের ভিত্তিটাই হচ্ছে ধর্ম, ভারতবর্ষকে ধারণ করছে ধর্ম, মানে যা আমাকে ধারণ করে থাকে ধৃ ধাতু অনট, তাই তো ধর্ম। একদমই। তো ভারতবর্ষ থেকে যদি আমি ধর্মকেই সরিয়ে দিই, তাহলে ভারতের আছেটা, ভারত ইজ নট আ পিস অফ ল্যান্ড, তাই না? এইখান থেকে এতটা, ওইখান থেকে অতটা, ওইভাবে তো ভারতবর্ষকে বোঝা যায় না। ভারতবর্ষকে বুঝতে গেলে, তার আত্মাকে বুঝতে গেলে ধর্মকে বুঝতে হবে। আমি আবারও বলছি, ধর্ম বলতে কিন্তু রিলিজিয়ান নয়। সেই জন্যই বারবার যেটা বলা হয় যে ভারতবর্ষ পন্থ নিরপেক্ষ হতে পারে, যে আমি কোন পথে ভগবানের কাছে যাব এতক্ষণে, সেইটা আলাদা কথা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে যে পন্থ নিরপেক্ষ, সেকুলারিজম শব্দটাকে যদি ব্যাখ্যা করতে হয়, তার অর্থ দাঁড়ায়, যদি ঠিকঠাক ব্যাখ্যা আমি পাই, তাহলে পন্থ নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ বলে কোনো শব্দই থাকতে পারে না, ভারতবর্ষে থাকতে পারে না, অন্তত সম্ভব নয়। ভারত যদি ধর্ম নিরপেক্ষ হয়, তাহলে ভারত তো মানে তালিবান শাসন হয়ে যাবে, অস্তিত্বই থাকবে না। তো পন্থ নিরপেক্ষতা
ঠিক আছে, যে তুমি কোন পথে তোমার ঈশ্বরের কাছে যাবে সেটা তুমি বুঝে নাও, সেখানে রাষ্ট্র নাক গলাবে না, মাথা গলাবে না। কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এটা ভারতবর্ষের একদম অস্তিত্বে কুঠার দিয়ে মারা। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ধর্মনিরপেক্ষ দেশ ভারতকে, বা সেকুলারিজম বা সেকুলার বা সেকুলাঙ্গাররা, তারা মূলত শব্দটাকে এইভাবে ব্যবহার করেছে এবং সেকুলার কথাটা কিন্তু এই নেহেরু থেকে আম্বেদকর কেউ এটাকে সাপোর্ট করেনি। যে তারা সবসময় বলেছে ভারতবর্ষ বহুত্ববাদের দেশ, ভারতবর্ষ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার দেশ। এই জন্য দেখবে আমাদের যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কনস্টিটিউশনের যে মৌলিক অধিকার, তার মধ্যে একটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো আমি যে ইচ্ছে ধর্ম পালন করতে পারবো, প্রচার করতে পারবো, তাতে অনেক বিতর্ক আছে, বিবাদ আছে, কিন্তু আমার যেখানে ধর্মীয় স্বাধীনতা আছে সেখানে আমি একই সাথে কি করে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হই? এটা হতে পারে না, অক্সিমরন হয়ে যাচ্ছে। সোনার পাথর। এইখানে আমি একটা তথ্য দিয়ে অন্য একটা বিষয়ে যাব। তথ্যটা হচ্ছে যে হঠাৎ করে কেন রাহুল গান্ধী সহ বিরোধীরা হঠাৎ করে সংবিধানের পেছনে পড়েছে। আমার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা বলি। তুমি জানো যে রাহুল গান্ধী 2 জায়গায় দাঁড়িয়েছিলেন, 2 জায়গা থেকে জিতেছেন, তার মধ্যে একটা হচ্ছে ওয়েনার। এবারে এসো, ওয়েনারে তো একটা আসন তো ছাড়তে হবে, অ্যাকর্ডিং টু রুল একটা আসন তাকে ছাড়তে হবে। এবার ছাড়বে কোনটা? না, ওয়েনারটা ছাড়বে। এবারে ওয়েনারে যদি উপনির্বাচন হয় তাতে 99 থেকে 99টাই থাকবে। যদি কংগ্রেস আবার ওখানে যেত তাহলে 99টাই থাকবে, কিন্তু 99টা হোল্ড করতে গেলে ওখানটা জিততে হবে। জিততে গেলে একটা ইকুয়েশন ফলো করতে হবে, সেই হিসেবটা আমি বলে দিই। ওয়েনারে কীরকম ভোট? 41.3% খ্রিস্টান ভোটার, মানে মুসলিম ভোটার, খ্রিস্টান ভোটার 13.7%। এই দুটো মিলিয়ে হলো 55%। যদি আমাকে জিততে হয় আবারও, এর আগে তো আমি যা খেলে দিয়েছি সংবিধান নিয়ে, সেকুলারিজম নিয়ে, ইত্যাদি নিয়ে, সংশোধন হবে, হ্যানা হবে, মিথ্যা কথা বলে লোককে বুঝিয়ে দিয়েছি। তবে খটাখট ব্যাংক ইত্যাদি তো হয়েইছে। এইবারে আমাকে ওয়েনারটা আবার যদি হোল্ড করতে হয়, তাহলে আমাকে যতদিন না পর্যন্ত উপনির্বাচনটা হচ্ছে আমাকে কিন্তু এই খেলাটা খেলতে হবে ভাই। হ্যাঁ, সেটা খেলতে হবে, কিন্তু আগে একটা অন্য খেলাও দেখেছি। রাহুল গান্ধী মন্দিরে যাচ্ছেন, জামার উপরে পৈতে। আচ্ছা, এইটা আমাকে তুমি একটুখানি, মানে আমি এই প্রসঙ্গ থেকে আমরা এক্ষুনি অন্য একটা বিষয়ে যাব। এই ব্যাপারটা একটু বলবে যে রাহুল গান্ধীর হঠাৎ করে হিন্দু সাজতে হলো, খ্রিস্টান সাজতে হলো, মুসলমান সাজতে হলো, শিখ সাজতে হলো, সবগুলোকে সাজতে হলো কেন বলো তো? না, রাহুল গান্ধীর সব কাজের পিছনে লজিক খোঁজাটা কিন্তু খুব লজিক্যাল হবে না, এইটা মাথায় রাখা দরকার। এবং কখন যে উনি কোনটা করে ফেলছেন এটা উনি নিজেও হয়তো জানেন না। আচ্ছা, তুমি ওকে উনি বলে উল্লেখ না, উনি মানে রাজনেতা, তারপর এলওপি, সেই জায়গায়। তুমি বয়সও ছোট অবশ্যই, আমি অবশ্যই বলি না, কারণ আমি বলি না, আমার যুক্তিটা আমি আরো স্পষ্টীকরণ হয়েছে। আজকাল একটা শব্দ তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী যখন থেকে বালক বুদ্ধি বলেছেন তখন আমি দেখেছি না, একে আপনি বলার মতো যোগ্যতা অর্জন করেনি। কিন্তু অসভ্যতাটা কেমন লাগলো তোমার? মানে একজন রাজনীতির পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে তোমার কেমন লাগলো? না, অন আ সিরিয়াস নোট, এটা একদমই একজন এলওপির থেকে বা বিরোধীদের কোনো নির্বাচিত সদস্যের থেকে এক্সপেক্টেড নয়। এবং তুমি যদি দেখো, যেটা অসভ্যতার কথা তুমি বলছো, অসভ্যতাটা করছে কোথায় গিয়ে? প্রধানমন্ত্রী যেখানে ভাষণ দিই না, সংসদের কোনখানে এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী যেখানে ভাষণ দিচ্ছে তার সামনে দাঁড়িয়ে। এতকাল দেখা যেত যে ওয়েলে নেমে লোকে একটু স্পিকারকে শাল ছুঁড়ে দিচ্ছে, কাগজ ছুঁড়ে মারছে, কিন্তু এখন কি হচ্ছে, প্রধানমন্ত্রীর মাইকটাকে আমি ক্যাচ করে নেব, প্রধানমন্ত্রীকে বলতে দেব না, শুনতে দেব না। এই যে কণ্ঠরোধ করার যে কালচারটা, যেটা পশ্চিমবঙ্গেও আছে, নো ডাউট। চলে এসো পশ্চিমবঙ্গে। তুমি বলছিলে যে কণ্ঠরোধ করার কালচার, দেখো এখন তো দেশের সংসদেও সেটা পৌঁছে গেছে। আমরা কয়েক বছর ধরে এখানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম কিছু দেখতে পাচ্ছি। এখন তো দেখছি এনইটি, ইউজি, সেখানেও হচ্ছে। অর্থাৎ বহুকাল আগে যে কথাটা বলা হতো প্রদীপ্ত, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, হোয়াট বেঙ্গল ডাজ টুডে, ইন্ডিয়া ডাজ টুমরো, এখন তো সেই ব্যাপারটা এসে দাঁড়িয়ে গেল। যদি তাই না হবে
যদি সেটাই না হবে তাহলে চোপড়া, মাথাভাঙা, কোচবিহার, মুর্শিদাবাদ, বহু জায়গাতে ভোট পরবর্তী পরিস্থিতি, এবং সবথেকে বড় কথা হচ্ছে একজন বিধায়ক বলছে যে এখানে তো না, মুসলিম শাসনে তো এরকম চলেই, মুসলিম রাষ্ট্রের নিজস্ব একটা নিয়ম কানুন আছে। তো এই যে কথাটা, মুসলিম রাষ্ট্রের নিজস্ব একটা নিয়ম কানুন আছে, আমরা ঠিক কোথায় বাস করছি প্রদীপ্ত? আমরা ঠিক কোথায় বাস করছি এটা কিন্তু একটা সিরিয়াস কনসার্ন এখন। কারণ আমরা যদি পশ্চিমবঙ্গকে মাঝামাঝি একটা লাইন দিয়ে ভেঙে দিই এবং দেখি যে বর্ডারের দিকের যে জায়গাগুলো, পার্টিকুলারলি যে জায়গায় এটা হয়েছে চোপড়াতে, এটা চিকেন স্নেকের পার্ট। এবং চিকেন স্নেক যেটা 39 কিলোমিটার হয়ে যায় ওখানে ভারতবর্ষ, এদিকে বাংলাদেশ, ওপরে এদিকে নেপাল, এদিকে ভুটান, এই সব কিছু মিলিয়ে আমাদের উত্তর পশ্চিম ভারতের সাথে ভারতবর্ষের অন্যান্য যে লার্জার যে ভূখণ্ডটা, তার যোগাযোগ রাখার ওই একটা টাইনি, একটা সরু একটা করিডোর, শিলিগুড়ি করিডোর। তো এবং দেখবে আগে যতজন বলেছে যে নর্থ ইস্টকে আলাদা করতে হবে, তারা বারবার জোর দিয়েছে যে শিলিগুড়ি করিডোরকে ভাঙো। চায়না যখন আগ্রাসন করছে ওদের এই ট্রাই জাংশনে, ইন্ডিয়া, ভুটান, চায়না যে ট্রাই জাংশনটা, ওরাও টার্গেট করছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরের একটা সিকিউরিটি জায়গা, মানে সিকিউরিটির জায়গা থেকে একটা গুরুত্ব আছে। তো এই চোপড়াটা কোথায়? শিলিগুড়ি করিডোরেরই তো একটা এক্সটেনশন, দার্জিলিংয়ের একদম নিচে। প্র্যাকটিক্যালি ওটা দার্জিলিং কনস্টিটিউয়েন্সির পার্ট, মানে লোকসভা কনস্টিটিউয়েন্সির পার্ট, যদিও রায়গঞ্জের সাথে ওটা কালচারালি অনেক বেশি মেলে। তো এই রকম একটা জায়গা, যারা বলছে না যে আমাদের ভারতবর্ষের যে লার্জার ফোল্ড সেখান থেকে বেরোতে হবে, তারা অলরেডি বলছে এটা একটা মুসলিম রাষ্ট্র। তুমি পার্থক্যটা একটু দেখো। আমি বলছি না যে আমাকে এই দেশটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, আমি অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছি যে মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, নিজস্ব আইন কানুন আছে, ভারতবর্ষের সংবিধান ওসব তোমরা রেখে দাও, এই জায়গায় পৌঁছে গেছে। এটা যদি আমি একটা সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে দেখি, আর একটাভাবে দেখতে পারি। দেখো এই যে ঘটনাগুলো ঘটেছে, ক্যাঙ্গারু কোর্ট, সালিসি, এটা একটা পার্সপেক্টিভ। আর একটা জিনিস তুমি দেখো যে মুসলিমদের মধ্যে যদি কেউ একটু এক্সেন্ট্রিক হতে চায়, যদি একটু কেউ সমাজের মূল যে মানে মৌলবীদের যেটা চাপিয়ে দেওয়া, তার বাইরে গিয়ে নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব দর্শন, নিজস্ব ভোটিং প্যাটার্ন, তার কি কোনো অধিকার নেই? শুধুমাত্র কি শহুরে ইংরেজি বলা বা আধা ইংরেজি বলা হিন্দুরাই, তারাই ব্যক্তি স্বাধীনতার কথা কল্পনা করতে পারে? ব্যক্তি মুসলমানের কোনো রাইট থাকতে পারে না? রাইটের যে জায়গাটা, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে যে কোনো লোকের থাকতে পারে। আমি কার সাথে প্রেম করব, আমি কার সাথে বিয়ে করব, আমি কার সাথে বেড়াতে যাব, এটা কি আমার একদম ব্যক্তিগত অধিকার নয়? শুধু বলা হয় যে খাওয়ার অধিকার, আরে খাওয়াটা তো ঠিক আছে, খাওয়ার অধিকারও গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রেম, চেতনা, এই গুরুত্বগুলো কে দেবে? নিশ্চয়ই। তো তখন আমি যখন সমাজের যে মৌলবী, মুরব্বী, মাতব্বর, এরা যেগুলো বলে দিচ্ছে, কোথাও কাউকে বিবস্ত্র করে মারা হচ্ছে, কোথাও কাউকে একদম মানে তালিবানি কায়দায় যেভাবে বেতের ছড়া দিয়ে মারা হয়, এবং তুমি দেখো যে শাস্তি যেটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু তালিবানি কালচারে দেওয়া হচ্ছে। তুমি যদি, আর মুসলিম রাষ্ট্র মানেটা কি? মুসলিম রাষ্ট্র তো অনেক আছে, এবং এদের ইনক্লিনেশনটা তুমি দেখো, টার্কি থেকে শিখবে না যারা উন্নত, আজারবাইজান থেকে শিখবে না, কাছের ইন্দোনেশিয়া থেকে শিখবে না, সব থেকে মানে ওয়ার্স্ট অফ দ্য লর্ড যেটা, সেই তালিবান আর হচ্ছে ইরানিয়ান কিছু মৌলবী এদের খুব মনে ধরে, সিরিয়ার থেকে শিখতে হবে। তো যারা বেসিক্যালি মানে একদম খারাপ, তারা তো ওই দিকেই দেখবে। কিন্তু এখানে একটা বিষয় তো থেকেই যায় প্রদীপ্ত, এটা তো অস্বীকার করা যায় না। আমি চাইলেই এগুলো ইম্পোজ করতে পারি না, আমি তখনই করতে পারি যদি আমার পেছনে সলিড, শক্তপোক্ত, মানে আমি একটা উদাহরণ বলছি তোমাকে, একটা প্রতিমা দাঁড়িয়ে আছে, প্রতিমা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেন না যদি না তার পেছনে বাঁশের ঠেকনোটা থাকে, কাঠামোটা যদি না থাকে। তো এই ঠেকনো বা কাঠামোর কাজটা করছে সম্ভবত রাজনীতি। এটা মারাত্মক, এটা ভয়ঙ্কর, এবং এটা সুইসাইডাল। এই যে রাজনৈতিক দল বা রাজনেতারা এই ধরনের হুলিগানদের
সাপোর্ট করছে, লিঞ্চিংকে সাপোর্ট করছে, এরা ভাবতে পারে না যে এরাই কিন্তু উল্টে একদিন এদেরকে ভেঙে ফেলবে। তুমি দেখো শাসক দল কি বলে যে আমরা দোর্দণ্ড প্রতাপ নেত্রী আমাদের, কিন্তু তুমি যদি তলিয়ে দেখো এই সমস্ত যে কর্নারগুলো, পকেটসগুলো, এই জায়গায় দেখবে এরা হচ্ছে সেই মোগল আমলে ছিল না যে মোগল বাদশাহ একটা সুব্বা দিয়ে দিল, বাংলা সুব্বা থেকে তোরা এত টাকা পাঠাবি, তোরা ওখানে আমার একটা দিওয়ান থাকবে, একটা মনসবদার থাকবে, যা ইচ্ছে কর, তোরা কিভাবে করবি আমার দেখার দেখার কোনো দরকার নেই। শাসক দলও কিন্তু ঠিক সেই প্যাটার্নে চলছে, আমার ওখান থেকে ভোট চাই আর আমার ওখান থেকে কিছু পার্টি ফান্ডে টাকা চাই, বাকি তুই ওখানে কি করলি, লোকের ব্যক্তি স্বাধীনতা বাঁচলো মরলো, পিটিএ মার, তাকে ফাঁসি দিয়ে দে, একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে। তুমি থানায় যাও, মানে সে বলবে যে তুমি ওই লোকাল তোমার যে আছে যে মুরব্বি তার থেকে তুমি এটা সালিশি করিয়ে নাও। সালিশি মানে এটা কি, মানে আমার সাথে তোমার ঝগড়া, অন্য কেউ তার কি অধিকার আছে এটাকে মিটিয়ে দেওয়ার? আমাদের কি অধিকার নেই ঝগড়া করার? এটা তো মহা মুশকিল। এত টিভি চারদিকে দেখছি লোকে ঝগড়া করছে, তো বিবাদ করারও তো একটা স্পেস আছে। আর আমরা যদি মিটিয়ে নিতে চাই তখন আমরা দুজনে যখন রাজি হব তখনই না মিটবে ব্যাপারটা, অথবা বিচারালয়ের কাছে যেতে হবে। এখানে বিচারালয়ের একটা সমস্যা আছে, তাদের এত কেস, তার পেন্ডিং ইস্যু, তারা খানিকটা ডিলে করে দেয়, সেই জন্যও এরা খানিকটা সুযোগ পেয়ে যায়, এটা অস্বীকার করার জায়গা নেই। অর্থাৎ যে পথে চলছে সেই পথটা বন্ধুর, উপল বিস্তীর্ণ, এবং সেই পথটা আগামীতে খুব খারাপ দিকেই বোধহয় লিড করছে। খারাপ দিকে লিড করছে কারণ দেখো এদের টেন্ডেন্সিটা না একটা গ্রেটার বাংলাদেশের দিকে যাচ্ছে, এটা মানে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আমি আবারও বলবো, এই পশ্চিমবঙ্গে তুমি যদি একদম নর্থ বেঙ্গল থেকে নামো, এদিকে রাঢ় বাংলা আর এদিকে যদি তুমি বর্ডারের এই দিকটাকে আলাদা করে দেখো, জানি না কবে মানে হঠাৎ বলে দেওয়া হবে যে ও নদিয়া, ও মুর্শিদাবাদ, ও তো ওদিকেই চলে গেছে। এই জায়গাটা একটু কেয়ারফুল হতে হবে, কারণ দেখো সিকিউরিটির জায়গাটাকে কম্প্রোমাইজ করা যাবে না, ভারতবর্ষের অস্তিত্বটাকে কম্প্রোমাইজ করা যাবে না। ভারতবর্ষ আছে তাই আমরা আছি, যত রাজনীতি তোষণ ইত্যাদি ইত্যাদি সব আছে, যতক্ষণ ভারতবর্ষ অটুট আছে, তো সেই জায়গাটাকে কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু ভারতবর্ষ অটুট থাকবে কি না সেই সঙ্গত প্রশ্নটা তো থাকলোই, সেই সঙ্গে হয়তো শুভবুদ্ধির জন্য একটা আবেদন থাকুক আগামীর জন্য, যাতে অন্তত এই শুভবুদ্ধিটুকু থাকে যে আগামীতে যেন আমাদের আবারও উদ্বাস্তু না হতে হয়। একদমই, এটা একটা গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত, আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শকদেরও বলি যে এই ধরনের আলোচনা আগামীতে আরও আসবে, বা এই ধরনের আলোচনার পরিসর তৈরি হচ্ছে, সঙ্গতভাবেই তোমাদের আনতে হবে। ধন্যবাদ জানাই প্রদীপ্ত রায়কে, আপনাদের সকলকে। আর মনে করিয়ে দিই, আনন্দন টেলিভিশন সাবস্ক্রাইব করুন, করান, অন্যদেরও বলুন করাতে, কারণ আপনার আমার কথা বলার জায়গা, আপনার আমার দাঁড়ানোর জায়গা কিন্তু আর কোথাও নেই। চারদিকে যে মিডিয়া, সে মিডিয়া যে কি করে না করে সে তো আপনারা জানেন, নতুন কথা নয়। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরও করান। নমস্কার।